কেরানীগঞ্জ জুড়ে অসংখ্য কারখানায় গ্যাসের অবৈধ সংযোগ, মেলে টাকা দিলেই উত্তর নেই তিতাসে। গ্যাস মজুদে আশা জাগাচ্ছে ভোলা, 8টি কূপ থেকে দৈনিক 200 মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা। ওয়াসা এমডির 14 বাড়ির খোঁজে দুদক, অনুসন্ধান হবে বিপুল সম্পদেরও, আসছে রাঘব বোয়ালের তথ্য। কাল থেকে শুরু ইজতেমার প্রথম পর্ব, আসছেন মুসল্লিরা, নিরাপত্তা হুমকি নেই জানালেন আইজিপি। এবং বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু কাল, হ্যাভিয়ের কাবরেরোর চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ালো বাফুফে। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছি আমি লায়লা টরিন। এবার বিস্তারিত। গায়েবী গ্যাসে চলছে কেরানীগঞ্জের শতাধিক ছোট বড় কারখানা। এসব কারখানায় যত গ্যাস পোড়ানো হয় তার সবই আসে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের মাধ্যমে। তবে এ বিষয়ে কেরানীগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনে গেলে কথা বলতে রাজি হয়নি কেউই। তিতাসের প্রধান কার্যালয়ের কোনো কর্মকর্তার বক্তব্যও মেলেনি। অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ইকবাল অনিকের অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম ও সজিবুর রহমান। গ্যাসের সিলিন্ডারগুলি খালি, তবে কারখানা চলছে কিভাবে, এমন প্রশ্ন নিয়ে দেশ টিভির অনুসন্ধানী দল প্রবেশ করে কারখানার ভেতরে। ভেতরের দৃশ্য অন্যরকম। রানীগঞ্জের পুরান ভাড়ালিয়ার দেওয়ানবাড়ি মোড়ের খানাডুলি কারখানা এটি। আগুনের তাপে লোহা গুলিয়ে তৈরি হচ্ছে বাসাবাড়িতে ব্যবহারের জন্য খানাডুলি। কারখানার প্রবেশ মুখে রাখা বড় বড় খালি গ্যাসের সিলিন্ডারগুলো আসলেই সাইনবোর্ড। তবে কারখানাটি চলছে সরাসরি তিতাসের অবৈধ গ্যাস সংযোগ দিয়েই। কতদিন ধরে চলে? আমি এসব তো কিছু জানি না, সব মহাজন ম্যানেজার জানে, আমি কি জানি। আমরা কামলা, আমি কাম করতেছি। যে আমাদের বলছে যে সিলিন্ডার লাইন চলতেছে, এটা এখন কি যে চলে এটা তো বলতে পারি না। খাগাড়িঘাট এলাকার পিওর মিস্ত্রি কারখানার মালিক ফারুকের সাথে কথা হয় ফোনে। তিনি জানান গ্যাস সংযোগ না থাকায় তার কারখানাটি বন্ধ। আমি তো বলতাছি রে ভাই, আমার একেবারে গ্যাসের এখন থেকে কোনো সংযোগ করতে পারিনি দেখে কাজ এখন ওইভাবেই পড়ে রয়েছে। আমি যদি করতে পারতাম তাহলে বলতাম, আমি স্বীকার করতাম যে হ্যাঁ ভাই আমি কাজ করতেছি। আইনি তো কায়দা দিয়ে গেছে মিটারের থেকে। আমি একটা 10 মিনিট পর ফোন দিতে। ফোন আলাপের সূত্র ধরে দেশ টিভির অনুসন্ধানী দল পৌঁছায় ওই কারখানায়। ভেতরের চিত্র, কাজ করছে কয়েকজন শ্রমিক। অবৈধ গ্যাস সংযোগের কারণে কয়েকদিন আগেই তা বিচ্ছিন্ন করে দেয় তিতাস। আবারও গায়েবী সংযোগের মাধ্যমে কারখানা চালু করে মালিক। তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ শ্রমিকরা। বন্ধ করে দিয়েছিল, আবার অফিসে কথা কইছিল না, ওটা কি কারণে বন্ধ করে দিয়েছিল? হেডে বলতে পারি না। 2 সপ্তাহ আগে তিতাস থেকে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, মালিক বলছে এই কথা। তবে গ্যাস সংযোগটি এখনো রয়েছে সচল। পুরান ভাড়ালিয়ার নিমগাছতলা এলাকায় আরও একটি খানাডুলি কারখানায় দেশ টিভির অনুসন্ধানী দল। সেখানে গিয়েও দেখা মেলে সরাসরি গ্যাস দিয়েই চলছে কারখানা, কিন্তু সংযোগ নেয়ার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি মালিক আমজাদ। এটা কিভাবে চালাচ্ছেন আপনি? এমনি কাগজপত্র আছে। কি কাগজপত্র আছে আমি দেখি? চুলের কাগজপত্র আছে। বাণিজ্যিক চুলার কাগজপত্র নাই? দাদা বাড়িওয়ালার কাছে আছে। বাড়িওয়ালা বিল দেয়? আমি হারে বলতে ডাক দিন এসে। এক পর্যায়ে মালিক আমজাদ কারখানা থেকে বের হয়ে যান। রানীগঞ্জের তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোন 5-এ গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। কি বলবো এদের, আপনার সাথে যোগাযোগ করে এই থ্রোতে আসতে, না এমনি এখন এখান থেকে সরাসরি বলবো ঠিক আছে সমস্যা নেই। এই তারেকবার সাথে কথা বলা বলছে পিআর থ্রোতে হলে এটা ভালো হয় আর কি, তোমার একটা পারমিশন নিয়ে তারপরে। তখন কি করবো স্যার, সাক্ষাৎকার দিব? তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলেও 3 দিনেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। আমি তো বললাম যে আমি ফোন দিব, আমি বলি আপনার এই প্রশ্ন আমি দেখে আপনার প্রশ্নটা আমি পাইছি। কালকে স্যার প্রশ্ন করছে, ওই প্রশ্ন উত্তর রেডি করতেছে। এখন স্যার আমাকে বলছে ঠিক আছে রেডি করুক, আর স্যার আজকে খুব বিজি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। ভোলা সহ গোটা দক্ষিণাঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ তেল গ্যাসের সম্ভাবনা। এর অনুসন্ধান করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স। এ জরিপ কাজে ব্যয় হবে 266 কোটি টাকা।
এর মধ্যে ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে দুটি গ্যাস ক্ষেত্রের ৮টি কূপে ১.৫ টিসিএফ ঘনফুট গ্যাস মজুদের সন্ধান পেয়েছে বাপেক্স। ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের জেলা ভোলার বোরহানুদ্দিনে 1993-94 সালের দিকে গ্যাসের সন্ধান মেলে। গত 29 বছরে পর্যায়ক্রমে আরও গ্যাসের সন্ধান পেয়ে 8টি কূপ খনন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স। এছাড়া এখানে ইলিশা নামে আরও একটি কূপ খননের কাজ চলতি বছরের জুলাই মাসে শুরু করবে তারা। 8টি কূপে বর্তমানে 1.5 টিসিএফ গ্যাস মজুদ রয়েছে বলে জানায় বাপেক্সের এ কর্মকর্তা, যা থেকে প্রতিদিন 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। ভোলার গ্যাসের তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বড় সম্ভাবনা দেখছেন বাপেক্সের এ কর্মকর্তা। অদূর ভবিষ্যতে এই যে আমরা বললাম সম্ভাবনাময় আছে আমাদের 2D সেসমিক 3D সেসমিক, ওখানে যদি আরো সম্ভাবনাময় স্থান চিহ্নিত হয় তখন খনন করলে গ্যাস তো আরো বাড়বে, রিজার্ভও বাড়বে, দৈনিক উৎপাদনও বাড়বে, দুটোই বাড়বে ইনশাল্লাহ। দক্ষিণাঞ্চলের জেলায় আরও গ্যাসের সন্ধান পেলে এই অঞ্চলটি একটি শিল্পোন্নত অঞ্চলে পরিণত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রে ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের 14 বাড়ির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে কিভাবে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে সে রহস্য উদ্ঘাটন করতে চায় সংস্থাটি। যদিও যুক্তরাষ্ট্রের 14 বাড়ির খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন ওয়াসার আলোচিত এই এমডি। রাঘব বোয়াল আরও অনেকের দুর্নীতির তথ্যও আছে দুদকের কাছে। মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। প্রায় 13 বছর আগে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব নেন তাকসিম খান। দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির নানা অভিযোগ উঠতে থাকে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আসে দুদকেও। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ওয়াসার এমডির 14 বাড়ির খবর বের হওয়ার পর নতুন করে আলোচনায় আসে তাকসিমের দুর্নীতি। নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশনও। সিদ্ধান্ত নেয় তাকসিমের দুর্নীতি অনুসন্ধানের পাশাপাশি তার বাড়ি ক্রয়ের টাকার উৎস ও অর্থ পাচারের রহস্য উদ্ঘাটনের। তবে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত এ বিষয়ে কথা বলতে চায় না দুদক। আমি কোনো কমেন্ট করতে পারবো না, সিদ্ধান্ত কমিশন জানে, বেশি কোনো কমেন্ট দিব না এখন। যদিও যুক্তরাষ্ট্রের 14 বাড়ির খবর প্রকাশের পর তাকসিম খান দাবি করেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এখানের মধ্যে একটাতেও ওই যেটা আমার স্ত্রীর বাড়ির মানে অ্যাপার্টমেন্ট ছাড়া কোনোটার মালিকানা নাই। অতএব 14টা বাড়ি মালিকানা সম্পূর্ণ মিথ্যা কথা। তাকসিমের দুর্নীতি খুঁজতে গিয়ে এর মধ্যে আরো কয়েকজন রাঘব বোয়ালের দুর্নীতির তথ্য পেয়েছে দুদকের কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম অংশ। এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর তুরাগপাড়। মুসল্লিদের দেখভালে ইজতেমা ময়দানে কাজ করছেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এম নজরুল ইসলামের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ইজতেমার প্রথম পর্ব, যেখানে মিলিত হবেন লাখো মুসল্লি। 2 পর্বের ইজতেমা আয়োজনে প্রস্তুতি শুরু গেল অক্টোবর থেকে। বিশাল কর্মযজ্ঞে অংশ নেন হাজার হাজার স্বেচ্ছাসেবী। মেহমান আসতেছে, আমরা এলাম বাংলাদেশি যারা আছে এরা হলো মেজবান। বলছে মেজবানের জিম্মাদারি হলো মেহমানকে সম্মান করা। সারা দুনিয়া থেকে যে মানুষগুলো আসতেছে, বলছে এই মানুষগুলোকে ইমানি মেহনত নিয়ে আসতেছে, ইমান শিখার জন্য আসতেছে আমাদের দেশে। সীমিত সময়ে মানুষ মেহনত করে কীভাবে অনন্তকালে কামিয়াবি হবে, এই জন্যই মেহনত ছিল। আমি কিন্তু প্রবাসে থাকি, প্রবাসে থেকে আসছি আজকে আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা আসছি। ইজতেমা ময়দানে ও আশপাশের এলাকা পরিণত হবে জনসমুদ্রে। দেশ বিদেশ থেকে আগত লাখো মুসল্লিদের থাকা খাওয়ার সুবিধা দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। আমরা মরার পরে কি নিয়ে কবরে যাবো, একমাত্র উদ্দেশ্য হলো এখানে আসা, আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহর রাস্তায় সময় দেওয়া। সকল মুসলমান ভাইদেরকে এই উসিলা যাতে দিনের ভিতরে আসার জন্য আল্লাহ তৌফিক দেয়। সারা দুনিয়ার মানুষ এই বিশ্ব ইজতেমার ময়দানে আসবে এবং এই বিশ্ব ইজতেমার রহমত বরকতের দ্বারা সারা দুনিয়ার মানুষ উপকৃত হবে এবং আমরা উপকৃত হব, লাভবান হব এবং দুনিয়া ও আখিরাতের উভয় জনের সুখ শান্তি সফলতা কামিয়াবির জন্যই আমরা এই বিশ্ব ইজতেমার ময়দানে আসার আমাদের উদ্দেশ্য। সিলা শেষ করে আছি, এখন আমরা টঙ্গীর ময়দানে আসছি। আমরা কিভাবে আল্লাহরে পাইতে পারি, গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে, এই জন্য সব একত্র হয়ে ইজতেমার মাঠে। মুসল্লিদের নিরাপত্তায় মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে তৈরি করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মানুষের গতিবিধি। ইজতেমা ময়দান পরিদর্শন শেষে পুলিশ প্রধান জানিয়েছেন নিরাপত্তায় কোনো হুমকি নেই। ইজতেমায় আগত দেশি বিদেশি লক্ষ লক্ষ মানুষ এখানে
যারা আসবেন তারা যাতে সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারেন এবং তারা সুন্দরভাবে যাতে এখান থেকে প্রস্থান করতে পারেন, তাদের আগমন, অবস্থান এবং প্রস্থান নিরাপদ এবং চমৎকার করার জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন গাজীপুর মেট্রো, র্যাব এবং আমাদের ডিএমপি, আমরা সবাই ট্রাফিকের ব্যবস্থা নিয়েছি। সেনা সদস্যরা ব্যস্ত নদীর ওপার দিয়ে মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে কয়েকটি বেলি ব্রিজ তৈরির কাজে। পাশাপাশি কাজ করছে মুসল্লিদের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে। এছাড়া ময়দান ও আশপাশের এলাকায় ধুলাবালি পরিষ্কারের কাজ করে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে এখন থেকে ভিড়তে পারবে বড় জাহাজ। এতে করে আমদানি রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি পণ্য পরিবহন খাতে সাশ্রয় হবে কোটি কোটি ডলার। আগে বড় জাহাজ বন্দরের জেটিতে ভিড়ত না। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আলমগীর সবুজ। চট্টগ্রাম বন্দরের জেটিতে বর্তমানে 9.5 মিটার ড্রাফট এবং 190 মিটার লম্বা জাহাজ ভিড়তে পারবে। লন্ডনের HR ওয়েলিং পোর্ট নামে একটি গবেষণা প্রতিষ্ঠানকে কর্ণফুলী নদী এবং বন্দর চ্যানেলের গবেষণার দায়িত্ব দেওয়া হয়। গবেষণা প্রতিবেদনে তারা বলেছে, চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে 200 মিটার লম্বা ও 10 মিটার ড্রাফট জাহাজ ভেড়ার উপযোগী। ব্রিটিশ কনসালটেন্ট আমাদের এখানে কাজ করেছে আমাদের চ্যানেল নিয়ে, তো তারা রিপোর্ট করেছে আমাদেরকে। তাদের রিপোর্টের মধ্যে সেটা উল্লেখ করা হয়েছে যে চট্টগ্রাম বন্দরের যে চ্যানেল, এখানে 200 মিটারের জাহাজ এবং 10 মিটার ড্রাফটের জাহাজ আসার জন্য উপযোগী। এ বিশাল আকারের জাহাজ ভিড়লে বন্দরে 3800 থেকে 4000 কন্টেনার পরিবহন করতে পারবে জাহাজ। ফলে এসব জাহাজে আরও 1000 থেকে 1100 TEUs বেশি কন্টেনার পরিবহন করা সম্ভব। এতে বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ বাড়বে, কমবে কন্টেনারবাহী পণ্য পরিবহন ব্যয়। একই জাহাজে যদি অধিক পণ্য পরিবহন করা যায়, অধিক পরিমাণ কন্টেনার পরিবহন করা যায়, তাতে করে পরিবহন ব্যয় কিন্তু কমে আসবে। সেই সাথে আমাদের যারা আমদানিকারক রপ্তানিকারক আছেন তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। চলতি মাসের শেষের দিকে বড় জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে। আমরা আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো আমরা ইউজারদের জন্য বা যারা ওয়েবসাইটে দেবো আমরা, এবং যারা শিপিং এজেন্টরা আছে, যারা যে সমস্ত জাহাজ ফরেন প্রিন্সিপালদের সাথে কাজ করে এবং লোকাল এজেন্ট হিসেবে যারা কাজ করে, তাদের মাধ্যমে সকলে জানতে পারবে যে চট্টগ্রাম বন্দরের পারমিসিবল ড্রাফট এবং লেন্থ লিমিট কত। 2015 সালের জানুয়ারি থেকে বন্দরে বর্তমান ড্রাফট ও লেংথের জাহাজ নোঙর করে। এর আগে বন্দরে আরও ছোট জাহাজ ভিড়ত। অপেক্ষাকৃত ছোট জাহাজ ভিড়লে পণ্য পরিবহন খরচ বেড়ে যায়।